আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স সাজেশন ক্লাসে। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ মুহূর্তের দিকে ফাইন্যান্স সাবজেক্টে কীভাবে প্রিপারেশন নেব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বরাবরই চেষ্টা করে আসতেছি তোমাদের সবচেয়ে শর্ট সাজেশন দেওয়ার এবং টপিক সিলেক্ট করে দেওয়ার। এক কথায় প্রশ্ন ডিরেক্ট বলার এক ধাপ আগ পর্যন্ত আমি বলে দিতে পারতেছি। যতটুকু আমার সামর্থ্য আছে ততটুকু আমি তোমাদের চেষ্টা করতেছি সহযোগিতা করার জন্য। তো তোমরা যারা আমাকে ইউটিলাইজ করতে পারবা অথবা আমাকে উপলব্ধি করতে পারবা, আমি আশা করি তোমরা সর্বোচ্চ সাপোর্টটা পাবা এই টিউটোরিয়াল ক্লাসটা থেকে। তো যাই হোক না কেন, আমরা সরাসরি আমাদের সাজেশন ক্লাসটাতে চলে যাই। তো ফাইন্যান্স সাবজেক্টে যখন আমি সাজেশনটা তৈরি করতে গেলাম তখন একটু বিপাকে পড়ে গেছি। হ্যাঁ, তোমাদের যদি একটু বিপাকে পড়ে যাওয়ার কারণটা যদি বলি, তোমরা এখানে একটা বিষয় খেয়াল করো, ফাইন্যান্সে এই বিগত বছরগুলোতে যে কোশ্চেনগুলো করেছে সেই কোশ্চেনগুলো মোটামুটিভাবে অলমোস্ট এলোমেলোভাবেই করার চেষ্টা করেছে। গুটি কয়েকটা রেগুলার টপিকস আছে বা রেগুলার অধ্যায় আছে। তো আমাদের ফিনান্সে যেহেতু অলমোস্ট 23টা অধ্যায়, সেই 23টা অধ্যায় থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্নভাবে কোশ্চেন করার চেষ্টা করতেছে। তো বরাবরই ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন করার চেষ্টা করেছে। তো তোমাদের বলবো, তোমরা অনেকেই আমাকে অনেকগুলো কোশ্চেন করতেছো যে মার্কেটিং পড়েছি, ফিনান্স জাগাতে পারবো কিনা বা আরও এক্সট্রা। হ্যাঁ, তো আসলে এই ধরনের ক্লাস আমি অলরেডি নিয়ে নিছি। তো আমি জানি না তোমরা কেন আমার ক্লাস নেওয়ার পরে আবার সেই জিনিসগুলো জিজ্ঞেস করো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই রিভিউ ক্লাসগুলো অলরেডি করে দেওয়া আছে, একটু চ্যানেলটা ঘুরে তোমরা কষ্ট করে দেখে নিও। তো আমি যেটা বলছিলাম যে আমাদের ফার্স্ট পেপার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় ফিনান্সে, আর 2019-20 থেকে 12টা প্রশ্ন করা শুরু করেছে রিটেন অ্যাড করার কারণে। তো সেখানে দেখা গেছে যে প্রত্যেকটা সাবজেক্টে আমি একটা বিষয় খেয়াল করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12টা প্রশ্ন 9টা চ্যাপ্টারকে বা 9টা টপিক্সকে টাচ করে তারা কমপ্লিট করার চেষ্টা করেছে। তো সেক্ষেত্রে আমাদের ফিনান্সে অনেকগুলো 23টা চ্যাপ্টার প্লাস অনেকগুলো টপিক্স, আসলে কোন টপিক্স থেকে প্রশ্ন করে সেটা বলা ছোট আপ, কিন্তু তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু রেগুলার চ্যাপ্টার রয়েছে। এই যে এখানে দেখো কয়েকটা রেগুলার চ্যাপ্টার রয়েছে, সেই রেগুলার চ্যাপ্টারগুলোর পাশাপাশি সেগুলোকে ফলো আপ করে আমি এখানে সাজেশনটা তৈরি করার চেষ্টা করেছি। তো আরেকটা কথা বলি, আমি রিটেন নিয়ে কথা বলবো একটু সেপারেট ভিডিওতে, তাহলে দেখা যাচ্ছে যে আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে পারবো বলে মনে করি। তো যাই হোক না কেন, এই সামারিটা অলরেডি যেহেতু রিভিউ ক্লাস আমি সুন্দরভাবে নিয়ে নিয়েছি, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ওইটা দেখো। আরও কিছু ওখানে এক্সট্রা ইনফরমেশন আছে, আজকে সাজেশন ক্লাস শর্ট করে দিয়ে শেষ করে দেব। তো এই 4টা থেকে যখন আমি আমার যে সাজেশনটা আছে সেটা তৈরি করতে গেলাম, তখন দেখা গেল অলমোস্ট আমার কাছে এই কয়েকটা অধ্যায় ধরা দিল। এবছর প্রশ্নের জন্য এই যে আলাদা কালার করা আছে, এই পাঁচটা থেকে 5টা ইনশাল্লাহ। 7 নম্বর এটা থেকে একটা, 9 নম্বর বাণিজ্যিক ব্যাংক এটা থেকে একটা আসবে। এছাড়া বিমা সম্পর্কে মৌলিক ধারণা বা ব্যাংক ব্যবস্থাপনার প্রাথমিক ধারণা, যদিও এগুলো থেকে প্রশ্ন আসেনি, কিন্তু তারপরে আমি হোপ করতেছি এবার এভাবে তারা 12টা প্রশ্ন সাজাবে। আর যদি এইভাবে না সাজায় তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে যে 10টা টপিকস আছে এখান থেকে 12টা প্রশ্ন চলে আসবে, আমার এটা বিশ্বাস। আমি এখানে দুইভাবে সাজেশনটা তৈরি করার চেষ্টা করছি, এবং যারা ফিনান্স দেখাবা বা ফিনান্সে ভালো তাদেরকে বলি যে মার্কেটিং এসে আমার কাছে ফিনান্সেই ভালো লাগে, কারণ ফিনান্সের যে জিনিসগুলো আছে সেগুলো ইথিক্যাল বা যুক্তিযুক্ত, যেগুলো পড়লে সহজে মনে থাকে। আর অথচ মার্কেটিংয়ের বিষয়গুলো যদিও শর্ট, কিন্তু তারপর ওগুলো মুখস্থ করতে হয়, যেগুলো মুখস্থ অল টাইমে থাকে না। তো যাই হোক না কেন, আমি মনে করি তোমাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেই প্রশ্নটা বা সেই সাবজেক্টে তোমরা দাগাবা। তো আমার দৃষ্টিকোণ থেকে আমি শর্ট সাজেশন দেওয়ার যে পরিকল্পনা করেছি, প্রশ্ন ডিরেক্ট বলে দেওয়ার এক ধাপ আগ পর্যন্ত, সেইটা আমি করে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমি তোমাদের বলি, আমি দুভাবে এখানে সাজিয়েছি। এই 10টা থেকে সব কটা 12টা প্রশ্ন কমন আসবে, যদি না আসে তাহলে যে কয়টা অন্য কালার দিয়েছি সেই কয়টা কালার থেকে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি আছে। তো এই 10টা চ্যাপ্টারে আমি বলেছি অ্যাটলিস্ট 9টা, এবং সর্বোচ্চ এখানে আশা করতেছি 12টার মধ্যেই। তাহলে কোন চ্যাপ্টার থেকে কটা আসবে এখানে বিস্তারিত বকবক না করে আমি তোমাদের টপিক্সে চলে যাই, কারণ টপিক্সগুলো তোমাদের দেখে দেওয়া উচিত বা বলে দেওয়া উচিত, কারণ টপিক্সগুলাই আসল। কারণ আমাদের অধ্যায় অনেক বড়, ফিনান্সের টপিক্স অনেকগুলা, অধ্যায় অনেকগুলা, তারপর অধ্যায়গুলো একটু মোটামুটিভাবে অনেক বড়। তো সব মিলিয়ে এখানে বকবক না করে আমি মনে করি যে তোমাদের আমার যে রেফারেন্স বই হিসেবে তোমাদের দিয়েছে 10 আওয়ার্স এফবিআই টিউটোরিয়াল, মানে ফিনান্স টিউটোরিয়াল, এই বইটার সূচিপত্রটা তোমাদের অলমোস্ট দেখাতে হবে। কেন দেখাতে হবে? কারণ এগুলো ইউনিক হিসেবে আমি উপস্থাপন করেছি, এই জন্য তোমাদের দেখাতে হবে। আর তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এই কারণেই, তোমরা অলরেডি আমার 2টা বই পেয়েছো, বিজনেস ওয়ার্ল্ড এবং অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড, কি বলে বিজনেস টিউটোরিয়াল এবং অ্যাকাউন্টিং টিউটোরিয়াল সাজেশন বই, মাত্র 150 পেজ এবং 162 পেজ, এবং মূল পেজ 100। অনুরূপভাবে বিজনেস, আমি এখানে ফিনান্স টিউটোরিয়াল এবং মার্কেটিং টিউটোরিয়াল 2টা বই অলমোস্ট রেডি আছে, কিন্তু কাজ করতে হবে।
তো আসলে কাজ করতে হবে বলতে ওটার অনেক ঝামেলা আছে, এই কারণে এবার বের করতেছি না। 2021 সাল থেকে পরবর্তী ব্যাচগুলো সবাই তোমরা পাবা। আর এবার 2020 সালের কাছে আমি ক্ষমা প্রার্থী। আর অপরদিকে অনেক ছেলে মেয়ে আমাকে বলতেছো যে ভাইয়া পিডিএফ শেয়ার করেন। আসলে ভাই দেখো, একটা বই পাবলিশই করিনি আমি, কোন তাগিদেই বা কোন রেসপন্সিবিলিটিতে বা কোন বিশ্বাসে তোমাদেরকে আমি পিডিএফটা দেবো? এটা কখনো সম্ভব? আদৌ সম্ভব না। সুতরাং আমি পিডিএফ দিতে পারতেছি না। তো আমি শুধু যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাদের জন্য যেটা করতেছি এটাই আমি মনে করি বেশি, অনেক বেশি ইনশাল্লাহ। তো যাই হোক না কেন, তোমাদের যে জিনিসটা দেখতে হবে, যে জিনিসটা তোমাদের দেখে আমরা আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে এই টপিকস বলে দেওয়া। আসলে এইটাই হলো মেইন মনে করি আমি। তাহলে অধ্যায়ের কথা সবাই বলবে, কিন্তু টপিকস বের করে নিয়ে এসে প্রশ্ন সাজেশন দেওয়া এই জিনিসটা খুব সচরাচর দেখা যায় না, বা এটা সম্ভবও হয় না। যথেষ্ট পরিমাণের অভিজ্ঞতা ছাড়া এই জিনিসগুলো করা সোটাপ। তো যাই হোক না কেন, তোমরা আমি বরাবর বলবো যে তোমরা ফার্স্ট পেপারকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা। অলমোস্ট 80% প্রশ্ন ফার্স্ট পেপার থেকে করা হবে, সুতরাং ফার্স্ট পেপারকে বেশি গুরুত্ব দাও। সেকেন্ড পেপার থেকে একটু হলেও ফার্স্ট পেপারের চেয়ে কম প্রশ্ন করা হবে। তো ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় থেকে তোমরা যে জায়গাগুলো পড়বা সেটা হচ্ছে অধ্যয়নের ধারণা, ক্রম বিকাশ, কার্যাবলী অধ্যয়নের এবং অধ্যয়নের প্রকারভেদ। এবং এই জায়গাতেই ক্রম বিকাশে অধ্যয়নের মানে ইতিহাস আছে, ঠিক আছে? এই ইতিহাসটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওখানে কিছু থিওরি আছে, কিছু সাল আছে, সেগুলো জানতে হবে। এছাড়া অধ্যয়নের কার্যাবলী যে 4টা আছে সে কয়টা জানতে হবে, এবং অধ্যয়নের যে প্রকারভেদ আছে সেগুলো তোমাদের জানতে হবে। জানলে দেখা যাচ্ছে এই জায়গা থেকে যদি একটা প্রশ্ন করতে পারে, একটা যদি করে, সেটা তোমরা পাবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অধ্যয়নের নীতিমালা। এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন করা হয়। যে বিশ্ববিদ্যালয়গুলোতে ফিনান্স নেই তারাও এই জায়গাগুলো থেকে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলো থেকে প্রশ্ন করতো। তো যদিও এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন ফিনান্স থেকে করেনি। তো আসলে বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে ওল্ড সিলেবাস ছিল সেই ধারা থেকে বের হয়ে আবার নতুন সিলেবাসের দিকে আসতেছে, এই জন্য এই অবস্থা হচ্ছে। তো যাই হোক না কেন, প্রথম অধ্যায়ের এই জায়গাটুকু দেখবা। এই যে তোমাদের যদি একটু সাজেশনটা মিলাই দেই, আমাদের দেখো অধ্যয়নের সূচনা আছে 7 নম্বর চ্যাপ্টারে। তাহলে 7 নম্বর চ্যাপ্টারে আমরা শুধুমাত্র এই অধ্যয়নের ধারণা, ক্রম বিকাশ, কার্যাবলী, প্রকারভেদ এবং নীতিমালাগুলো দেখব, ঠিক আছে? এবার আসি হচ্ছে আমাদের আর্থিক যে আইনগত দিকগুলো আছে। এখানে যদি তোমরা খেয়াল করো, আমাদের হচ্ছে 5ম নম্বর যে সাজেশনের টপিকস, আর্থিক বাজারের আইনগত দিকসমূহ। সেই জায়গা থেকে যদি আমরা গুরুত্বপূর্ণ টপিকসগুলো যদি সিলেক্ট করতে চাই, তাহলে আমরা করতে পারবো শেয়ার বাজার এবং মুদ্রা বাজার, এর ধারণা এবং হাতিয়ার, এভরিথিং, ঠিক আছে? শুধু একটা টপিকসেই এখানে আমি মনে করি খুব মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের এখানে কিছু আইন আছে, ঠিক আছে? আইন বলতে মানি লন্ডারিং আইন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং লিখিতের জন্য এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে, মানি লন্ডারিংয়ের যে ঝামেলাটা রয়েছে। এছাড়া আর্থিক বাজারের ধারণা, এক কথায় আসলে এই 2 নম্বর টপিক্সের যে জায়গাটা আছে এইটা পড়লে ইনশাল্লাহ তোমরা অলমোস্ট কমন পাবে। এবার আসে আমাদের 3 নম্বর চ্যাপ্টার, যেটা আমি আমার হচ্ছে বইয়ের অন্তর্ভুক্তই করিনি, অর্থাৎ আমার এবার সাজেশনের অন্তর্ভুক্তই করিনি। তো যদিও তোমরা পড়তে চাও, জাস্ট বেসিক ধারণাগুলো থেকে একটু ধারণা নিয়ে যাও, কিন্তু আমি এটাকে মনে করতেছি যে এবছর তারা প্রশ্ন করবে না। এরপর আমাদের 4র্থ নম্বর যে টিউটোরিয়াল আছে, অর্থাৎ হচ্ছে আমাদের এখানে দেখো 3 নম্বর টিউটোরিয়াল, এটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটা হচ্ছে আমাদের ফাইন্যান্সের 3 নম্বর চ্যাপ্টার। তো এখানে আমাদের হচ্ছে সাজেশন হিসাবে আছে 3 নম্বরেই আছে বিশ্লেষণ। এখানে 1 থেকে 3টা পর্যন্ত প্রশ্ন হতে পারে। তো এখানে আসলে যে জায়গাগুলো তোমরা টাচ করবা তা হলো ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কথা বলছি এখানে, হ্যাঁ? অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সংশ্লিষ্ট একটা কিন্তু জায়গা আছে, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট। এখানে হচ্ছে পরিবর্তনশীল আয় ব্যয় আছে, স্থায়ী আয় ব্যয়গুলো আছে, আদা পরিবর্তনশীল আয় ব্যয়গুলো আছে। তো এই জায়গাটা তোমরা ভালোভাবে দেখবা। দেন হচ্ছে এইদিকে আর্থিক বিশ্লেষণের যে বেসিক কিছু জায়গা আছে সেই জায়গাগুলো একটু দেখিও, দেখলে আশা করি যদি প্রশ্ন করে এই জায়গাতে পাবা। তো আমার কেন জানি মনে হচ্ছে একটা প্রশ্ন করবে এই জায়গাগুলো থেকে, একটা, বেশি না, কারণ যেহেতু 12টা প্রশ্ন, সুতরাং একটা প্রশ্ন করতে পারে, 2টা প্রশ্ন যাবে না। তো যদি একটা প্রশ্ন করে তাহলে ওই ব্রেক ইভেন্টের জায়গাটুর থেকেই প্রশ্ন করবে। তো এর পরবর্তী যে অধ্যায়টা আছে, বা এখানে আমাদের হচ্ছে কি বলা হচ্ছে আমাদের 4th আওয়ারে, সেখানে আছে আমাদের স্বল্পমেয়াদী ব্যবস্থাপনা। তো স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবস্থাপনাতে যেটা তোমরা পড়বা, শুধুমাত্র স্বল্পমেয়াদী অর্থায়নের ধারণা এবং তার উৎসগুলা। এখানে হচ্ছে মজুদ ব্যবস্থাপনা, নগদ ব্যবস্থাপনা, চলতি মূলধন ব্যবস্থাপনার মধ্যে তোমরা যেটা করতে পারো, চলতি মূলধন ব্যবস্থাপনার ওখানে আবার 3টে নীতি আছে, ওই 3টে নীতি দেখিও। আশা করি এর বাইরে এখান থেকে প্রশ্ন হবে না, তবে গুরুত্ব কম। এই যে এখানে দেখো আমি সাজেশন দিয়েছি, সাজেশনে আমাদের স্বল্পমেয়াদীটা পরে দিয়েছে, অর্থাৎ অতটা গুরুত্ব দিতেছি না।
এবার আসে আমাদের পরবর্তী যে টপিক ছিল আমাদের হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা থেকে আমি প্রথমেই দিয়েছি একে। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের ধারণা এবং এখানে বন্ড আছে, বন্ডের এভরিথিং ওকে করতে হবে, এভরিথিং জানতে হবে। দেন আমাদের হচ্ছে স্টকের অলমোস্ট এভরিথিং জানতে হবে, শেয়ার বাজার, তার সঙ্গে হচ্ছে আমাদের যে অগ্রাধিকার শেয়ার আছে, তারপরও কী বলা হচ্ছে এই সাধারণ শেয়ার আছে, বিলম্বিত শেয়ার আছে, এগুলো লভ্যাংশ এভরিথিং, মূল্যায়ন, হ্যাঁ মূলধনীয় লাভ, তারপর হচ্ছে মুনাফা জাতীয় লাভ, এই বিষয়গুলো নিয়ে তোমাদের বেসিক ধারণা ক্লিয়ার রাখতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী অর্থায়ন থেকে একটা থেকে দুইটা প্রশ্ন হতে পারে, তোমরা যদি এখানে খেয়াল করো একটা থেকে দুইটা প্রশ্ন হতে পারে, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। সুতরাং এই তোমরা এইভাবে প্রশ্নটা কমন পেতে পারো। এবার যেটা আমাদের পরবর্তী টিউটোরিয়াল আছে সেটা হচ্ছে মূলধন ব্যয়, যেখানে আসলে মূলধন ব্যয়টা যদি এখানে তোমাদের দেখাই, এটা আছে আমাদের 6 নম্বর টপিকে। এটাকে আমি গুরুত্ব দেইনি সেরকম, অর্থাৎ এখানে রাখছি যে প্রথম শিফটের মধ্যে রাখছি, প্রশ্ন আসলে একটা আসবে। তাহলে একটা প্রশ্ন আসার যে জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলো যদি একটু খেয়াল করি, তাহলে এখানে আমাদের হচ্ছে মূলধনের ব্যয় হিসেবে ঋণের ব্যয়, শেয়ারের ব্যয়, এইখান থেকে আমাদের কিছু হচ্ছিল থিওরিটিক্যাল বিষয়গুলো আসবে। এবং তোমাদের জানার জন্য বলি, ম্যাথ প্রশ্ন আসেনি, শুধুমাত্র 2 বছর ম্যাথ প্রশ্ন এসেছিল। এই যেখানে যদি তোমাদের একটু দেখায় 2 না 3টা বছর, 2015-16তে একটা ম্যাথ আসছিল, 2016-17তে একটা ম্যাথ এবং 17-18তে একটা ম্যাথ, এবং কোন টপিকসগুলো থেকে এসেছিলো এগুলো আমাদের গ্রুপে পোস্ট করেছিলাম। জানি না তোমরা কতজন এই জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করতেছ। তো যাই হোক না কেন, আমাদের পরবর্তী যে টপিকসটা আছে আমাদের এই হচ্ছে মূলধন ব্যয়ের পর মূলধন বাজেটিং, মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় আমার কাছে মনে হয়েছে। মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত এভরিথিং জানতে হবে, বিশেষ করে মূলধন বাজেটিং কি, বিনিয়োগ সিদ্ধান্ত কি, এর প্রক্রিয়াটা। আর এরপর আমাদের জানতে হবে মূলধন বাজেটিংয়ের পদ্ধতি, আমাদের যে পেব্যাক পিরিয়ড আছে, গড় মুনাফা আছে, তারপর হচ্ছে আইআরআর আছে, এই যে বর্তমান মূল্য, নিট বর্তমান মূল্য আছে, হ্যাঁ এই যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতির এভরিথিং জানতে হবে, তোমরা কনফার্ম প্রশ্ন পাবা। তাহলে মূলধন বাজেটিংয়ে যে পদ্ধতিগুলো দেওয়া আছে সেই পদ্ধতি 4টা সম্ভবত দেওয়া আছে তোমাদের ফিনান্সের সেকেন্ড পেপারে, কি বলে ফার্স্ট পেপারে, এই 4টা থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এছাড়া পরবর্তী যে চ্যাপ্টারটা আছে ঝুঁকি মুনাফা, এবং এইটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্সের সঙ্গে অনেকটা মিলে যায় এবং এইটাও সবচেয়ে গুরুত্বের মধ্যে রেখে দিয়েছি। তো এখানে অনেক কয়টা জায়গা আছে, বেসিক ধারণার জায়গা আছে, যেখানে ঝুঁকি কি, ঝুঁকি কোথা থেকে আসলো এগুলো জানা আছে। দেন তারপর ঝুঁকির প্রকারভেদ, অনেক প্রকার ঝুঁকি আছে, সেগুলো তোমাদের জানতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেগুলো, ঝুঁকি পরিমাপের পদ্ধতি, এই পরিমাপের পদ্ধতি থেকে এই সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ তারপরে কোভেরিয়েন্স, এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হতে পারে এবং হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। তোমরা আশা করবো ম্যাথমেটিক্যাল দিকে না ঝুঁকে তোমরা থিওরির উপর বেশি জোর দাও। এই হলো আমাদের ফার্স্ট শিফটের যে সাজেশনের টপিকসগুলো হলো ফার্স্ট পেপার থেকে, এগুলাই হচ্ছে আমাদের টপিকস প্লাস হচ্ছে আমাদের কি বলা হচ্ছে অধ্যায়ের সাজেশন। এই কয়টা আমাদের পড়তেই হবে, কোনো ওয়ে নেই। তোমাদের তো 4টা এখানে আমি দেখালাম, এই যে এখানে দেখো যে 4টা, এই 4টাতে অলমোস্ট এলোমেলো তারা প্রশ্ন করেছে। এই যে দেখো ইম্পর্টেন্ট অধ্যায়গুলো থেকে তারা প্রশ্ন করেনি, এই যে ইম্পর্টেন্ট অধ্যায় থেকে প্রশ্ন করেনি। তাহলে এবছর এই যে ঝুঁকি এবং মুনাফার হাত থেকে প্রশ্ন করবে। আবার দেখা যাচ্ছে যে এই 2টা অধ্যায় থেকে প্রশ্ন করার সম্ভাবনা একটু বেড়ে গেছে। তাহলে তোমাদের এই বিষয়গুলো একটু নোটিফাই করতে হবে। আর পাশাপাশি যে অধ্যায় এই 3টা আছে, এটা অ্যাজ ইউজুয়াল অধ্যায়, এগুলো থেকে বরাবরই প্রশ্ন করবে। এবার আসে আমাদের হচ্ছে পরবর্তী যে চ্যাপ্টার আছে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন করার চান্স অনেক বেশি দেখতেছি, যদিও কেন্দ্রীয় ব্যাংক থেকে গত বছর একটা প্রশ্ন এসেছিল। তো কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রশ্ন করার চান্স অবশ্যই আছে। কেন্দ্রীয় ব্যাংকের অনেক কটা জায়গা আছে, কেন্দ্রীয় ব্যাংকের বেসিক ধারণা জানতে হবে, বৈশিষ্ট্য জানতে হবে, কার্যাবলী, মোস্ট ইম্পর্টেন্ট কার্যাবলী এবং নিকাশ ঘর ব্যবস্থাপনা, এই জায়গাগুলো তোমাদের দেখতেই হবে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের একটা চার্ট আছে, ঠিক আছে, সে চার্টটা ভালোভাবে দেখতে হবে, ওখানে সব সামারাইজ করা আছে। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ আছে কি, ঋণ সংগ্রহ করা এবং সেই ঋণটা বিতরণ করা। আর অপরদিকে নিকাশ ঘর, কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করে থাকে। এছাড়া ঋণ অর্থাৎ হচ্ছে, এটা আমার স্মরণ আসতেছে না, ঋণ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তো সেই জিনিসটা তোমাদের ঋণ নিয়ন্ত্রণের একটা বিষয় আছে, 2টা নিয়ম যেটা আছে সেই নিয়ম থেকে প্রশ্ন করার ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা করতে পারে। তো ওই জায়গাটা তোমাদের দেখতে হবে। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের কথা বলেছি, বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, ধারণা এবং কার্যাবলী, আসলে বাণিজ্যিক ব্যাংক কীভাবে কাজ করে এই জিনিসটা তোমাদের জানতে হবে। জানলেই দেখা যাচ্ছে এখানে দেখো অলমোস্ট 100% দিয়ে দিয়েছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর আমাদের যে টপিকস রয়েছে জীবন বিমা, ডিরেক্ট একদম জীবন বিমাতে চলে এসেছি। এখানে জীবন বিমার যে জায়গাটা আছে, জীবন বিমা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় অন্যান্য বিমাগুলোর তুলনায়। তাহলে বিমার যে ধারণা, বৈশিষ্ট্য, উপাদান, নীতি, তার সঙ্গে জীবন বিমার এভরিথিং পড়ে যাবে। আশা করি বিমা থেকে যে প্রশ্ন 2টা বা 3টা যেটাই করুক না কেন সেটা তোমরা কমন পাবা। তো এই হলো আমাদের টোটাল 10টা সাজেশনের টপিকসগুলো বলে দেওয়া বা টপিক্সের মূল বিষয়। আর তোমরা অবশ্যই বইয়ের
আমি বারবার বলে থাকি যে তোমরা শুধু আমার সূচিপত্রটা দেখো, সূচিপত্র দেখলেই বুঝতে পারবে ভিতরে কী জিনিস আছে। তাহলে সূচিপত্রই যদি এত ইউনিক হয়ে থাকে তাহলে ভিতরে কী জিনিস আছে সেটা বুঝে নাও। তো অলমোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়েছে, সেখানে একটা চমক হয়ে গেছে। আমি আশা করতেছি ঢাকাতেও চমক দেখাবো এবার, রাজশাহী সহকারে তো হয়ে গেছে, চট্টগ্রাম গুচ্ছতে যাতে চমক হয় এটাই আশা করতেছি, এবং এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো এছাড়াও আমাদের কিছু বেসিক অধ্যায় রয়েছে যে জায়গাগুলো আমাদের পড়তেই হবে, কনফার্ম টাচ করতেই হবে। এমন হচ্ছে চেক, বিল, এক্সচেঞ্জ, প্রমিজারি নোট, হস্তান্তরযোগ্য ঋণের দলিল পড়তে হবে, বীমা সম্পর্কে ধারণা পড়তেই হবে, স্বল্পমেয়াদী ঋণ অর্থসংস্থান এটাও পড়তে হবে, এবং ব্যায়াম ব্যবস্থাপনা প্রাথমিক ধারণা, বেসিক জায়গাগুলো। অর্থাৎ এইগুলাও হচ্ছে বেসিক। অর্থাৎ এই চ্যাপ্টারগুলো থেকে যদি বাই চান্স যদি 12টা প্রশ্ন না মিলে যায় তাহলে এই কয়েকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাহলে এই জায়গাগুলো কি কি দেখবো আমরা সেটা যদি একটু খেয়াল করি। আমরা যেটা দেখা যাচ্ছে যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল, তোমরা এখানে ধারণা, বৈশিষ্ট্য এবং এই প্রকারভেদ পড়বা। তাহলে হস্তান্তরযোগ্য ঋণের দলিল দু প্রকার, হস্তান্তরযোগ্য, হস্তান্তর অযোগ্য। এই কয়েকটা ভালোভাবে পড়লেই তোমাদের অলমোস্ট কাজ হয়ে যাবে। এছাড়া রয়েছে চেক, চেকের ধারণা, প্রকারভেদ, বৈশিষ্ট্য, একদম খুবই ইম্পর্টেন্ট চেকের ক্ষেত্রে, ঠিক আছে। এবং পাশাপাশি ব্যাংক হিসাব, হ্যাঁ ব্যাংক হিসাব, অর্থাৎ আমাদের যে ব্যাংকে 3 ধরনের হিসাব রয়েছে এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে ব্যাংক হিসাবটা। তো ব্যাংক হিসাবে আসলে যদি প্রিভিয়াস চার্ট দেখো সেখান থেকে তেমন প্রশ্ন আসেনি, কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে ব্যাংক হিসাবের 3 প্রকার যে ব্যাংক হিসাব রয়েছে, সঞ্চয়ী, চলতি এবং স্থায়ী যে ব্যাংক হিসাব রয়েছে সেগুলোর সুবিধা অসুবিধাগুলো থেকে প্রশ্ন হওয়ার চান্স রয়েছে। এখন আসলে টপিকস অনেকগুলা, কোথা থেকে তারা প্রশ্ন করবে বলা সো টাফ। যদি আমি এই যে দেখো ব্যাংক হিসাবের কথা বললাম আমার সিলেবাসের বাইরে, অর্থাৎ আমার শর্ট সাজেশনের বাইরে বললাম, আসলে জায়গাটা ইম্পর্টেন্ট, আমাদের ফিনান্সের এভরি পয়েন্ট ইম্পর্টেন্ট। কোন জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন রাখবে আমি একমাত্র ফিনান্সেই শুধু ডাউট করতেছি যে আমার সাজেশনটা কতটুকু কাজে দেবে। তো আমার যতটুকু ধারণা সর্বোচ্চ কাজে দেবে অন্য 10টা জায়গা থেকে, যেহেতু আমি মাত্র 1 পেজেই মানে 100 পেজে এই বিষয়গুলো কনভার্ট করে এত কনফিডেন্সলি বলতেছি। তো সেই জায়গায় যারা বেশি লিখছে তাদের মধ্যে তো আলাদা একটা কনফিডেন্স থাকতেই পারে। তো যাই হোক না কেন, আমি প্রথমে আবার দুঃখ প্রকাশ করতেছি যে ফাইন্যান্স টিউটোরিয়াল বইটা মার্কেটে না নিয়ে আসার কারণে পরবর্তী বছর ইনশাল্লাহ নিয়ে আসবো। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা এই টপিকসগুলো যা শুধু পড়ে যাও, এবং পড়ে যাও পাশাপাশি এখানে যে টপিকসগুলোর কথা বললাম অলরেডি গ্রুপে পিকচার দেওয়া আছে, অন্য জায়গায় পিকচার দেওয়া আছে, অথবা তোমরা এই যে এখানে দেখে টেনে আবার দেখো, ওই স্ক্রিনশট মেরে রাখো। তাহলে এই টপিকসগুলো থেকে প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি আছে। যদি এগুলো থেকে প্রশ্ন হয় তাহলে তো হয়ে গেল, খুবই ভালো হলো। আর না হওয়ার আমি কোনো কিছু দেখি না, না হওয়ার মতো আলাদা কোনো আজাইরে টপিকস এখানে নেই। অলমোস্ট এটা কনফার্ম আমি যে এখানে যে আমি টপিকস বা চ্যাপ্টারগুলোর কথা বলছি এগুলো থেকে 12টা প্রশ্ন আসবে, সর্বোচ্চ হলে 2টা প্রশ্ন অন্য সাইডে চলে যেতে পারে, তো আশা করি যাবে না। তো এই হচ্ছে আজকের ফিনান্স সাজেশন ক্লাস। যদিও আমি আসলে খুবই ব্যস্ত, ঘুম পাচ্ছে, তোমাদের ক্লাসটা করতে গিয়ে আসলে ঘুমাচ্ছি, কখন কি বলতেছি নিজেও বুঝতে পারতেছি না। তো যাই হোক না কেন, আমি চেষ্টা করলাম তোমাদের এই অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে আগে ভাগেই সাজেশনগুলো দিতে। তোমরা একটু কষ্ট করে বিভিন্ন বই সমন্বয় করে প্রিপারেশন নাও, আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা এমসিকিউতে সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবা। আর রিটেন নিয়ে আমি মার্কেটিং, ফিনান্স একসঙ্গে রিটেন নিয়ে কিছু কথা বলবো, দেন বিজনেস নিয়ে কথা বলবো, অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো, বাংলা ইংলিশ নিয়ে কথা বলবো, দেন আমাদের একটা কম্বাইন্ড ক্লাস নেওয়ার চেষ্টা করব, আসলে কিভাবে কি করবা, স্ট্র্যাটেজি কোনটা ফলো আপ করবা সেগুলো নিয়ে। যেহেতু আমার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আগে থেকে একটা টার্গেট ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আমার সর্বোচ্চ রিসার্চ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি রিসার্চ করেছি আমার লাইফে, একদম স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত। তো যাই হোক না কারণ আমি চেষ্টা করব তোমরা যারা আমার দক্ষ ছেলে মেয়ে আছো তোমরা আমাকে ফলো আপ করার চেষ্টা করবা, এবং আমি চাই তোমরা টপ 10-এ ঢোকো, এবং একবার শুধু বলো ভাই টপ 10-এ নিয়ে আসছি, তাহলে আমার মনটা ভরে যাবে। তো যাই হোক না কেন, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর ফাইন্যান্স এবং ব্যাংকিং নিয়ে যদি আর কোনো তোমাদের তথ্য জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের জানানোর। আর যদি আরও এক্সট্রা ইউনিক কিছু তথ্য আমার মাথার মধ্যে আসে এই কয়দিনের মধ্যেই, তাহলে আমি রিটেন ক্লাসগুলোতে সব কিছু অ্যাড করে দেবো। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। এবং ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে সেটা দেখবা, কারণ আমি ঘুমাচ্ছি এবং কথা বলতেছি। তো যাই হোক না কেন, তোমাদেরও কষ্ট বুঝতেছি, আমিও কী কষ্ট করতেছি সেটা তো জানি। তো যাই হোক না কেন, অল টেকনিক্যাল সাপোর্ট প্লাস এভরিথিং অ্যারেঞ্জ করে ফেলবো, খুব কুইকলি অ্যারেঞ্জ করে ফেলবো, এবং পার্মানেন্টলি তোমাদের ফ্রন্টে দাঁড়িয়ে তোমাদের সহায়তা করার চেষ্টা করব। তো তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা একটু ধৈর্যশীল হও, ধৈর্যশীল হয়ে মাথায় স্থির করে নিজের ওপর বিশ্বাস রেখে কাজ করো, পড়াশোনা করো। আশা করি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্সটা করে নিতে পারবা। তো তোমাদের সবারই সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।